ওকে, স্বাগতম জানাচ্ছি পরবর্তী পার্টে। তো এই পার্টে মূলত আমরা আলোচনা করব রাসায়নিক বন্ধন নিয়ে এবং ক্যাটায়ন এবং অ্যানায়ন নিয়ে, ঠিক আছে? তো আমরা চলো শুরু করে দিব, হ্যাঁ? তো শুরু করে দিই। আচ্ছা, ঠিক আছে। ওকে, চলো এখন আমরা কিন্তু পড়বো রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক বন্ধনের গঠনের কারণটা। তো দেখো রাসায়নিক বন্ধনটা কি আসলে? চলো এখন পড়ি রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন, হ্যাঁ? দেখো, সো সংজ্ঞাটা এভাবে চলে আসে। দেখো, পরমাণু আচ্ছা, অণুতে, হ্যাঁ? অণুতে অণুতে পরমাণু সমূহ, ঠিক আছে? পরমাণু সমূহ একে অপরের সাথে যুক্ত থাকে, হ্যাঁ? সাথে যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে, যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে, ঠিক আছে? তাকে আমরা রাসায়নিক বন্ধন বলি। আচ্ছা, আচ্ছা, এটা একটু মাথায় রাখবা। তো অণুতে পরমাণু সমূহ যখন একে অপরের সঙ্গে যুক্ত থাকে, তো এদের মধ্যে মাঝে কিন্তু অবশ্যই আকর্ষণ বল কাজ করে। তো তাদেরকে আমরা কি বলি? রাসায়নিক বন্ধন বলি। তো রাসায়নিক বন্ধন গঠনের উদ্দেশ্যটা কি? চলো দেখি একটু, চলো উদ্দেশ্যটা কি? রাসায়নিক বন্ধন গঠনের উদ্দেশ্য। চলো ১ নাম্বার উদ্দেশ্য হচ্ছে গিয়ে, তো কোনো মৌল, হ্যাঁ? কোনো মৌল অস্থিতিশীল অবস্থায় থাকতে চায় না। অস্থিতিশীল অবস্থায় থাকতে চায় না। এটা একটু মাথায় রাখবা। চায় না, হ্যাঁ? তো এখন কোন মৌল কিন্তু কি চায় না বলতো? অস্থিতিশীল অবস্থায় থাকতে চায় না। তো তারা কি চায়? তারা স্থিতিশীল অবস্থায় থাকতে চায়, বুঝছো? স্থিতিশীল অবস্থায় থাকতে চায়। স্থিতিশীল অবস্থায় থাকতে চায়। এখন এই যে স্থিতিশীল অবস্থায় থাকতে চায়, যার ফলে তারা কি করে বলো দেখি? রাসায়নিক বন্ধন গঠন করে। তো এখন রাসায়নিক বন্ধনটা মেইনলি হুম, বেশ কয়েকভাবে গঠিত হতে পারে। চলো দেখো, রাসায়নিক বন্ধন। চলো একটু সাম আপ করবো জাস্ট। তো রাসায়নিক বন্ধন, হ্যাঁ? দেখো, এটা কিভাবে গঠিত হতে পারে দেখো। তো ১ নাম্বারে, ঠিক আছে? দেখো তোমার ১ নাম্বারে তোমার এটা হইতেছে তোমার ইলেকট্রন শেয়ার করে হতে পারে। হুম? তো প্রথমত একটা কথা মাথায় রাখবা, প্রত্যেকটা মৌলের রাসায়নিক বন্ধন গঠনের উদ্দেশ্যই হচ্ছে গিয়ে বাইরের শেলে ইলেকট্রন পূর্ণ করা, হ্যাঁ? উদ্দেশ্য কি বলতো? বাইরের শেলে ইলেকট্রন কি করা? ইলেকট্রন পূর্ণ করা। অর্থাৎ ৮ টি ইলেকট্রন রাখা অথবা নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন লাভ করা। ঠিক আছে? অর্থাৎ ৮ টি ইলেকট্রন রেখে হুম, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটা লাভ করতে চায় সবাই। আচ্ছা, এটা কিন্তু মেইন উদ্দেশ্য, বুঝছো? বা মেইন যে তার টার্গেট থাকে এরকম যে আমরা কি করব? রাসায়নিক বন্ধন গঠন করব। তো বন্ধন গঠন করার জন্য আমাদের কি লাগবে? ইলেকট্রন যেভাবেই আমরা বন্ধন গঠন করি না কেন, আমাদের বাইরের শেলে যেন ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, হ্যাঁ? হয়তো এবং ৮ টা ইলেকট্রন থাকে, অথবা নিষ্ক্রিয় গ্যাস যেরকম ইলেকট্রন বিন্যাস কাঠামো গঠন করে, আমাদেরও সেম যেন ইলেকট্রন বিন্যাসটা লাভ হয়, বুঝছো? তো এই টার্মটা একটু মাথায় রাখো। তো আবার রিপিট করি চলো, যে রাসায়নিক বন্ধন গঠন করার সময় প্রত্যেকটা মৌল কি করবে? বাইরের শেলে ইলেকট্রন দ্বারা পূর্ণ করতে চাবে, হ্যাঁ? তার মানে তাদের বাইরের শেলে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে হবে, অথবা ৮ টা ইলেকট্রন থাকতে হবে। যাতে তারা কি করতে চায় বলতো? নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল অবস্থা লাভ করতে চায়। ঠিক আছে? তো দেখো, এখন রাসায়নিক বন্ধন বিভিন্নভাবে গঠিত হতে পারে। এক দেখো, হুম, ১ ইলেকট্রন শেয়ার করে।
তো এক হইতেছে তোমার ইলেকট্রন শেয়ার করে। তো যখন তারা ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করবে, তাদের সেই বন্ধনটাকে আমরা সমযোজী বন্ধন বলবো। ঠিক আছে? সমযোজী বন্ধন বলবো। এগুলো আমরা একটু পরেই পড়বো, জাস্ট একটু সাম আপ করতেছি। ওকে, এগেইন বলি, যখন তারা ইলেকট্রন শেয়ার করে রাসায়নিক বন্ধন গঠন করবে, আলটিমেটলি তাদের বাইরের শেলে কিন্তু 8টা ইলেকট্রনই রাখবে। ঠিক আছে? তো তারা কিন্তু সমযোজী বন্ধন বলবো। ওকে, তো সমযোজী বন্ধনে একটা বল কাজ করে বা আকর্ষণ বল কাজ করে, সেটা হইতেছে তোমার, এখানে আকর্ষণ বলটা কি ছিল? সমযোজী বন্ধন কি করে বলতো, কি ইলেকট্রন শেয়ার করে করবে, আর এখানে আকর্ষণ বলের নাম, ওকে, যে বলের কারণে রাসায়নিক বন্ধন গঠিত হয়, বা আকর্ষণ বল হচ্ছে তোমার দুর্বল ভ্যান ডার ওয়ালস বল। দুর্বল ভ্যান ডার ওয়ালস বল, ভ্যান ডার ওয়ালস, দুর্বল ভ্যান ডার ওয়ালস। ওকে, ভ্যান ডার ওয়ালস বল। আচ্ছা, এটা কিন্তু দুর্বল বল, তারপরে এই বন্ধ বা এই বলের জন্য কিন্তু আলটিমেটলি কি থাকে বলো দেখি, সমযোজী বন্ধন গঠিত হয়। ঠিক আছে? এটা একটু মাথায় রাখো। তো 2 নাম্বারের বিষয়টা আসে, আয়নিক বন্ধন। এখন ইলেকট্রন আদান প্রদান করে। ঠিক আছে? ইলেকট্রন আদান আদান প্রদান মানে কেউ ইলেকট্রন ত্যাগ করে আর কেউ ইলেকট্রন গ্রহণ করে। মানে আদান মানে কি বলতো, গ্রহণ করা, হ্যাঁ, আর প্রদান মানে কি বলতো, ত্যাগ করা। ঠিক আছে? আদান প্রদান করে। তো এখন আরো অনেকগুলো আছে, যেমন ইলেকট্রন সন্নিবেশ, সমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন, এগুলো কিন্তু আমাদের লাগে না। ঠিক আছে? আমাদের মেইনলি সমযোজী বন্ধন, যেটা আমাদের ইলেকট্রন শেয়ার করে হয়, আর আয়নিক বন্ধন, যেটা ইলেকট্রন আদান প্রদান করে হয়। সো আমাদের যেহেতু সিলেবাসে এই দুইটাই আছে, তো আমরা কিন্তু এই দুইটাই পড়বো। ঠিক আছে? তো ইলেকট্রন আদান প্রদান করে যখন হয়, তখন তাকে আমি আয়নিক বন্ধন বলি। ঠিক আছে? আয়নিক আয়নিক বন্ধন, হ্যাঁ। তো আয়নিক বন্ধন মূলত হয় আয়ন সৃষ্টি করার মাধ্যমে। ঠিক আছে? এখন আয়ন কিভাবে সৃষ্টি হয় আমরা একটু পরেই জানবো। তো আয়নিক বন্ধন, আর এদের মাঝে যে আকর্ষণ বলটা কাজ করে, আকর্ষণ বল হইতেছে, এটা অনেক শক্তিশালী বল, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। ঠিক আছে? আকর্ষণ বলটা কি বলতো, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, আকর্ষণ বল। তো এখানে দেখো, মেইনলি রাসায়নিক বন্ধন দুই ভাবে গঠিত হইতেছে আমাদের বই অনুযায়ী, ইলেকট্রন শেয়ার করে এবং ইলেকট্রন আদান প্রদান করে। এক হইতেছে সমযোজী বন্ধন, এক হইতেছে আয়নিক বন্ধন। ঠিক আছে? এখন আকর্ষণ বল একটা জন্য ভ্যান ডার ওয়ালস, আর একটা জন্য স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল হইতেছে। ওকে, বাকি আরো বন্ধন আছে, সেগুলো আমরা পরে জানবো। ঠিক আছে? আর একটা ছিল ধাতব বন্ধন হতে পারে। এটা আমাদের বইয়ে আছে অবশ্য, ধাতব বন্ধন। হ্যাঁ, ধাতব বন্ধন, এটা হচ্ছে ধাতুদের মাঝে বন্ধন। ঠিক আছে? ইলেকট্রন মুক্ত ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন কি করে, বিদ্যুৎ সঞ্চারণ করে, তাপ পরিবহন করে। এগুলো আমরা পরে পড়তেছি একটু পর। হ্যাঁ, তো দেখো, তো এখন চলো আমরা এই যে ইলেকট্রন আদান প্রদান যে করে আয়নিক বন্ধন, হ্যাঁ, তো আয়নিক বন্ধন মাথায় রাখবা আয়ন সৃষ্টির মাধ্যমে হয়। ঠিক আছে? কেউ ইলেকট্রন আদান করে, কেউ ইলেকট্রন প্রদান করে। ঠিক আছে? তো চলো এখন আয়নিক বন্ধনের যে আয়ন গুলো আছে, তো আয়ন সম্পর্কে জানবো। তো মাথায় রাখো আয়ন, এখানে আয়ন দুই প্রকার হতে পারে। এক দেখো, প্লাস চার্জ যুক্ত আয়ন। প্লাস চার্জ যুক্ত আয়ন, হ্যাঁ। তো যাদেরকে আমরা বলি ক্যাটায়ন, যাদেরকে আমরা কি বলি, ক্যাটায়ন বলি। ঠিক আছে? প্লাস চার্জ যুক্ত আয়নকে আমরা ক্যাটায়ন বলি। ওকে, তো মাথায় রাখবা এরা কি করে বলতো, ক্যাটায়ন কি করে বলো দেখি, এরা ইলেকট্রন ত্যাগ করে। ঠিক আছে? এরা ইলেকট্রন ত্যাগ করে। তো এখন ইলেকট্রন ত্যাগ করলে প্লাস চার্জ পায়, বুঝছো? আর এদের আধানটা কি হয় বলতো, এদের আধানটা হয় ধনাত্মক, এদের আধান ধনাত্মক মানে প্লাস, ধনাত্মক। এখন যতগুলো ইলেকট্রন ত্যাগ করবে ততগুলো ধনাত্মক চার্জ যুক্ত হবে, বুঝছো? তো ধনাত্মক চার্জ সংখ্যা কার সমান, ইকুয়ালস টু কার সমান বলো দেখি, ত্যাগকৃত ইলেকট্রনের সংখ্যা। ঠিক আছে? ত্যাগকৃত ইলেকট্রন সমান সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, ধরো এ একটা মৌল, এই একটা মৌল, সে কি করছে বলতো, একটা ইলেকট্রন ত্যাগ করছে। তো আগে ধরো ছিল 10টা ইলেকট্রন, এখন একটা ইলেকট্রন ত্যাগ হয়েছে, বুঝছো? তো সে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে বলতো, একটা ইলেকট্রন। সো সে হবে এ প্লাস। আর প্লাস মানে কি বলতো, একটা ইলেকট্রন ত্যাগ। আর মাথায় রাখবা, যতগুলো প্লাস থাকবে, যতগুলো প্লাস চার্জ থাকে, প্লাস চার্জ থাকে, আমরা কিন্তু জানি এগুলো, হ্যাঁ, ততগুলো ইলেকট্রন কি যায় বলো, ততগুলো ইলেকট্রন কমে যায়, যেহেতু সে ত্যাগ করছে।
কমে। ওকে, এটা একটু মাথায় রাখবা। সো দেখো, এবং দেখো এ থেকে যদি তুমি 2টা ইলেকট্রন ত্যাগ করো তখন কি হবে বলো তো? এ 2 প্লাস। এ থেকে যদি তুমি 3টা ইলেকট্রন ত্যাগ করো তখন কি হবে বলো তো? 3 ইলেকট্রনস। সো আল্টিমেটলি এ 3 প্লাস। আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, তো এখন এখানে ধরো 10টা ইলেকট্রন আছে। তো এ প্লাসে কয়টা ইলেকট্রন আছে বুঝছো? এ প্লাসে ইলেকট্রন আছে, ইলেকট্রন সংখ্যা মোট এখন আগে ছিল 10টা, ত্যাগ করছো একটা, তো এখন আছে 10 মাইনাস 1 ইকুয়ালস টু 9। এখানে ইলেকট্রন কয়টা আছে বলো দেখি? আগে ছিল এখানে 10টা ইলেকট্রন ছিল, হ্যাঁ, এখানে 2টি ইলেকট্রন ত্যাগ করছো, তো এখন ইলেকট্রন আছে 10 মাইনাস 2, সো 8টি। এখানে দেখো ইলেকট্রন ছিল 10টা, এখন ত্যাগ করছো 3টা, সো ইলেকট্রন অবশিষ্ট কত বলো? 7টি। আচ্ছা, আশা করি তুমি এটা বুঝতে পারছো, ঠিক আছে? চলো, এই গেল ক্যাটায়ন নিয়ে, হ্যাঁ, প্লাস চার্জ যুক্ত আয়ন নিয়ে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এখন আমরা যেটা পড়বো মাইনাস চার্জ যুক্ত আয়ন। মাইনাস চার্জ যুক্ত, যেটা একটা এক্সাম্পল দেওয়া যাক, যেমন সোডিয়াম, সোডিয়াম প্লাস আয়ন, ম্যাগনেসিয়াম প্লাস আয়ন, ওকে, তারপর দেখো অ্যামোনিয়াম প্লাস আয়ন, হ্যাঁ, এগুলো হইতেছে তো ক্যাটায়ন, ঠিক আছে? এগুলো কিন্তু কি ক্যাটায়ন। তারপরে দেখো আরো দেখা যায় অ্যালুমিনিয়াম 3 প্লাস আয়ন, হ্যাঁ, তো এরা কিন্তু কি বলতো? ক্যাটায়ন, এগুলো সব সব ক্যাটায়ন। ওকে, এখন দেখো মাইনাস চার্জ যুক্ত আয়নটা কারা হবে তাহলে? তো মাইনাস চার্জ যুক্ত আয়ন হবে, হ্যাঁ, যারা কি বলতো? ইলেকট্রন, এদেরকে আমরা অ্যানায়ন বলবো, ঠিক আছে? এদেরকে আমরা কি বলবো বলতো? অ্যানায়ন বলি। ওকে, এদেরকে আমরা অ্যানায়ন বলবো। তো এখন এরা কি করে বলতো? এরা ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে? আবার দেখো এদের আধানটা ঋণাত্মক, এদের আধান ঋণাত্মক, ঠিক আছে? আচ্ছা, তো এখন এটা মাথায় রাখবা, ঋণাত্মক চার্জ সংখ্যা, ঋণাত্মক চার্জ সংখ্যা ইকুয়ালস টু কার সমান? ঋণাত্মক চার্জ সংখ্যা ইকুয়ালস টু গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা সমান। ওকে, আচ্ছা, তো মাথায় রাখবা এখন এদের চার্জ যত থাকে, চার্জ যত থাকে, চার্জ যত থাকে, মোট ইলেকট্রন থাকে তত ইলেকট্রন বেড়ে যায়, বুঝছো? তত ইলেকট্রন কি হয় বলতো? ততটা ইলেকট্রন বৃদ্ধি পায়। আচ্ছা, এটা একটু মাথায় রাখো। ওকে, তো চলো এখন দেখি। তো ধরো এখানে এ একটা মৌল, এখানে দেখো 10টা ইলেকট্রন আছে। তো সে কি করছে? ইলেকট্রন ধরো একটা ইলেকট্রন গ্রহণ করছে, হ্যাঁ। তো তো একে আমি এইভাবে লিখতে পারি এ মাইনাস, একটা ইলেকট্রন গ্রহণ করছে, একটা মাইনাস। তো এখন মোট ইলেকট্রন কয়টা হয় বলতো? আগে ছিল 10টা, এখন একটা যোগ করছে, সো আলটিমেটলি 11টা। তো দেখো এ 10 তো আছেই, হ্যাঁ, সে কি করছে? ধরো 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তো তার চার্জ কত হবে বলতো? এ 2 মাইনাস। এখন মোট ইলেকট্রন কত হবে? 10টা ইলেকট্রন তো ছিলই, প্লাস আরো 2টা, সো আলটিমেটলি 12টা ইলেকট্রন, ঠিক আছে? তো চলো কয়েকটা আয়ন দেখি। তো নাইট্রোজেন 3 মাইনাস আয়ন, সে 3টা ইলেকট্রন গ্রহণ করছে। অক্সিজেন 2 মাইনাস, সে 2টা ইলেকট্রন গ্রহণ করছে। ফ্লোরিন মাইনাস, তার মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করছে। আবার দেখো CO3 2 মাইনাস, কার্বন, এটা আয়ন 2টা ইলেকট্রন গ্রহণ করছে। এরকম জাস্ট মাথায় রাখবা। SO4 2 মাইনাস, এগুলো কিন্তু কি বলতো? অ্যানায়ন। ওকে, আশা করি তুমি এগুলো সুন্দর করে বুঝতে পারছো। ওকে, চলো একটু ডায়াগ্রাম দেখি, হ্যাঁ। তো ক্যাটায়ন কাকে বলা হয়? চলো ক্যাটায়ন নিয়ে পড়ি একটু। তো ক্যাটায়ন, তো একটু বিস্তারিত আলোচনা করবো জাস্ট, হ্যাঁ, ক্যাটায়ন। তো মাথায় রাখবা, যখন কোনো মৌল ইলেকট্রন ত্যাগ করে, ঠিক আছে, ত্যাগ করে, ওকে, ঠিক আছে, যখন মৌল ত্যাগ করে, হ্যাঁ, ধনাত্মক আয়নে পরিণত হয়, ঠিক আছে, ধনাত্মক আয়নে পরিণত হয়। আমরা কিন্তু জানি ইলেকট্রন যখন ত্যাগ করে তখন তারা কিন্তু ধনাত্মক আয়নে পরিণত হয়। তো ধনাত্মক আয়নে পরিণত হওয়াকে কি বলা হয়? তো সংজ্ঞাগুলো তুমি একটু সুন্দর করে দেখে নিবে, ঠিক আছে? পরিণত হয়, আমি কিন্তু সংজ্ঞাগুলো নিয়ে কাজ করি না, তাদের ক্যাটায়ন বলা হয়। তো এখানে মেইন ভাষাটা হইতেছে এরকম। তো ক্যাটায়ন গঠন করার জন্য কি করতে হবে? ইলেকট্রন ত্যাগ করতে হবে। ধরো একটা মৌল এরকম, সেখান থেকে একটা ইলেকট্রন ত্যাগ করছো, দেন কি হবে? এটা এ প্লাস। ওকে, 2টা ইলেকট্রন ত্যাগ করলে কি হবে বলো দেখি? 2 ইলেকট্রন, সরি, ধরো এ একটা মৌল, সেখান থেকে যদি তুমি 2টা ইলেকট্রন ত্যাগ করো তো আলটিমেটলি কি হবে? এ 2 প্লাস, ঠিক আছে? তো এটা এরকমই, হ্যাঁ। তো এখন চলো আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট দেখবো। তো দেখো সোডিয়াম, লিথিয়াম,
এর দেখো পারমাণবিক সংখ্যা ৩টা। আমরা কিন্তু জানি যার পারমাণবিক সংখ্যা যত ইলেকট্রন সংখ্যা তত। তো তার ইলেকট্রন সংখ্যা ৩টা। ওকে? তো লিথিয়াম পরমাণুটা কেমন হইতে বলো দেখি? এটাকে নিউক্লিয়াস বলা হয়। এটাকে নিউক্লিয়াস বলে। হুম? তো বাইরের শেলে আছে ২টা ইলেকট্রন, একটা আরেকটা ২টা। ঠিক আছে? আরেকটা একটা ইলেকট্রন, হ্যাঁ? তো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কি বলতো? 1s2 2s1। তার মানে দেখো এর প্রথম কক্ষপথে থাকবে ২টা 2 আর দ্বিতীয় কক্ষপথে থাকবে একটা। তো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস এরকম ২ ১। আচ্ছা। তো সে কি করবে জানো? সে বাইরে থেকে একটা ইলেকট্রন ত্যাগ করবে। সে কি করবে? বাইরের শেল থেকে একটা ইলেকট্রন ত্যাগ করবে। তো মাথায় রাখবা ত্যাগকৃত ইলেকট্রন, ত্যাগকৃত ইলেকট্রন সর্বদা বাইরের শেল থেকে হয়। ত্যাগকৃত ইলেকট্রন সর্বদা বাইরের শেল থেকে হয় বা বাইরের কক্ষপথ থেকে হয়। বাইরের শেল হতে হয়। তো মাথায় রাখো যে সে যে ইলেকট্রন ত্যাগ করবে সে কিন্তু এই যে বাইরের শেলের ইলেকট্রন এটা ত্যাগ করবে, বুঝছো? সে কিন্তু ভিতরের ইলেকট্রন এটা ত্যাগ করতে পারবে না। তো দেখো সে কি করছে, ধরো লিথিয়াম ৩টে ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে -1 ইলেকট্রন। তো উৎপন্ন হবে লিথিয়াম প্লাস আয়ন। তো কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? একটা। তো ইলেকট্রন চলে যাবে কোনটা বলো দেখি? বাইরের শেলের এই যে ইলেকট্রনটা চলে যাবে, হ্যাঁ? তো ভিতরের শেলের ইলেকট্রনগুলো চলে যাবে না, এগুলো কিন্তু আলটিমেটলি থাকবেই। চলে যাবে হইতেছে এইটা ইলেকট্রন। তো তখন বাইরের শেলের ইলেকট্রন যদি চলে যায় তখন এই বাইরের কি আবরণটা থাকবে বা বাইরের কক্ষপথ কি আর থাকবে? থাকবে না। ঠিক আছে? তখন কিন্তু থাকে কয়টা ইলেকট্রন? ২টা ইলেকট্রন, হ্যাঁ? তো পারমাণবিক সংখ্যা তো চেঞ্জ হবে না। এ ৩ ই থাকে কিন্তু ইলেকট্রন থাকে কয়টা? ২টা। তো ইলেকট্রন বিন্যাস তখন কি হবে? 1s2, ঠিক আছে? তারপর 2s কত বলতো? 0। কারণ কি? একটা ইলেকট্রন চলে গেছে। ইলেকট্রন নাই। ওকে? তার মানে দেখো ২ নম্বর কক্ষপথ থাকবে না। তো এটার গ্রাফিক্যাল কেমন হয় বলো দেখি? এটা নিউক্লিয়াস। প্রথম কক্ষপথ, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, বুঝছো? আর বাইরের শেল নাই। ঠিক আছে? এটাই হচ্ছে লিথিয়াম প্লাস আয়ন। ওকে? এটাকে আমরা লিথিয়াম ক্যাটায়ন বলি। ঠিক আছে? লিথিয়াম ক্যাটায়ন। ঠিক আছে? লিথিয়াম ক্যাটায়ন। আচ্ছা, আশা করি তুমি এটা সুন্দর করে বুঝতে পারছো। ঠিক আছে? ওকে, চলো সোডিয়াম হিসাব দেখি একটু। হুম? সোডিয়াম। দেখো এর পারমাণবিক সংখ্যা ১১, ইলেকট্রন সংখ্যা ১১। ওকে? তো সোডিয়াম দেখি। এটা নিউক্লিয়াস, হ্যাঁ? বাইরের শেলে ২টা ইলেকট্রন, প্রথম শেলে ২টা। তো ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় 1s2 2s2 2p6 3s1। ওকে? দেখো প্রথম কক্ষপথে ১, দ্বিতীয় কক্ষপথে ৬ আর ২ ৮, হ্যাঁ? তারপরে ৩ নম্বর কক্ষপথে একটা ইলেকট্রন আছে। দেখো কক্ষপথ ৩টা থাকবে। এইটা ২টা, এই শেলে থাকবে ২ নম্বর শেলে ৮টা। ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, হ্যাঁ? ৮টা। দেন দেখো এটা ৩ নম্বর কক্ষপথ। হ্যাঁ? এখানে দেখো একটা ইলেকট্রন। সো এখন এটা কিন্তু সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো সোডিয়াম ধরো বাইরের শেল থেকে একটা ইলেকট্রন কি করবে? সে ত্যাগ করলো। বাইরের ইলেকট্রন ত্যাগ করছে। সো সে যদি ত্যাগ করে সে কিন্তু ইলেকট্রনটা বাইরের শেল থেকে ত্যাগ করবে, হ্যাঁ? মাথায় রাখো ভেতরের শেল থেকে কিন্তু সে ত্যাগ করতে পারবে না। দেখো সোডিয়াম কি করছে? একটা ইলেকট্রন ত্যাগ করছে। করে কি উৎপন্ন হয় বলো দেখি? সোডিয়াম প্লাস। তো সোডিয়ামে ইলেকট্রন ছিল ১১টা, সোডিয়ামে প্লাস ইলেকট্রন থাকবে ১০টা। ঠিক আছে? তো এই ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? 1s2 2s2 2p6। ওকে? দেখো ১০টা হয়ে গেছে। তার মানে কিন্তু ৩ নাম্বার কক্ষপথ যেটা সেটা কিন্তু থাকবে না। তো এখন এটার গ্রাফটা কেমন হবে বা চিত্রটা কেমন হবে? দেখো এটা নিউক্লিয়াস। এই শেলে ২টা থাকবে আর বাইরের শেলে থাকবে ৮টা। ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা। ঠিক আছে? তো বাইরের শেলে থাকলো ৮টা ইলেকট্রন। তো এটা কিন্তু সোডিয়াম প্লাস বা সোডিয়াম ক্যাটায়ন। ওকে? আচ্ছা, আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো দেখো এই যে লিথিয়াম, এর আগে দেখো তুমি লিথিয়াম ইলেকট্রন ত্যাগ করার পর দেখো এটা কিন্তু কার? নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করছে, বুঝছো? এটা হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস না? নিষ্ক্রিয় গ্যাস, হ্যাঁ? হিলিয়াম এর কাঠামো লাভ করছে। ওকে? দেখো ইলেকট্রন ত্যাগ করার ফলে সে কি করছে? নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করছে। দেন দেখো এখানে এটা কিন্তু নিয়নের কাঠামো, বুঝছো? এটা কিন্তু কার কাঠামো বলতো? নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো, বুঝছো? তো তুমি এখান থেকে বলতে পারো ক্যাটায়ন সমূহ ইলেকট্রন ত্যাগ করে কার ইলেকট্রন বিন্যাস লাভ করে বলো দেখি? নিষ্ক্রিয় গ্যাস সমূহ ইলেকট্রন বিন্যাস লাভ করে। নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো লাভ করছে। নিয়ন এর কাঠামো লাভ। ওকে? সো আশা করি তুমি এটা সুন্দর করে বুঝতে পারছো। ওকে, চলো এখন অ্যানায়ন পড়ি। হুম? তো দেখো অ্যানায়ন।
অ্যানায়ন কাকে বলা হয়? তো মাথায় রাখবা যখন ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জযুক্ত হওয়াকে। ওকে? ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জযুক্ত হওয়াকে অ্যানায়ন বলা হয়। ঠিক আছে? তো আমরা কিন্তু জানি অ্যানায়ন সম্পর্কে আমরা বেসিক পড়েছি, হ্যাঁ? তো দেখো, ধরো এই একটা মৌল, হ্যাঁ? সে কি করছে? একটা ইলেকট্রন গ্রহণ করছে। গ্রহণ করলে কি হবে বলো দেখি? A মাইনাস আয়নে পরিণত হবে। তো আগে ধরো ছিল ইলেকট্রন ১১ টা, এখন ধরো একটা ইলেকট্রন গ্রহণ করে। তো মোট ইলেকট্রন কত হবে? ১১ টা, আর একটা ইলেকট্রন গ্রহণ করছে। সো মোট ১২ টা। তার মানে যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে ততগুলো ইলেকট্রন যোগ হবে। ঠিক আছে? তো এখান থেকে একটা টার্ম মাথায় রাখো। টার্মটা হচ্ছে এরকম। তো ইলেকট্রন করার পর গ্রহণ করলে, বা এখানে দেখো গ্রহণকৃত ইলেকট্রন, ঠিক আছে? গ্রহণ গ্রহণকৃত ইলেকট্রন, হ্যাঁ, বাইরের শেলে জমা হয়, বুঝছো? বাইরের কক্ষপথে জমা হয়। ওকে, এগেইন বলি, ইলেকট্রন ত্যাগ করলে বাইরের শেল থেকেই যাবে, এবং ইলেকট্রন যখন গ্রহণ করবে সেটাও কিন্তু বাইরের শেলেই আসে, যোগ হয়, বুঝছো? তো দেখো, ক্লোরিন হিসেব করো। ক্লোরিন এর পারমাণবিক সংখ্যা ১৭, ইলেকট্রন সংখ্যা ১৭। তো কনফিগারেশন দেখি 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। দেখো তো, প্রথম শেল আছে একটা, দ্বিতীয় শেলে ৮টা, ৩ নম্বর শেলে কটা বলতো? ৭টা। তো এর কাঠামোটা কেমন ছিল? প্রথমটা হচ্ছে নিউক্লিয়াস, প্রথম শেলে ২টা, তারপরের শেলে হইতেছে ৮টা। ঠিক আছে? আচ্ছা, তারপরের শেলে কয়টা ছিল বলো দেখি? ৭টা ছিল। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭টা। ওকে? তো দেখো, সে যদি নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করতে চায় তাহলে তাকে কিন্তু ৮টা লাগতো, হ্যাঁ? নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসে আমরা কিন্তু জানি শেষ কক্ষপথে ৮টা লাগে। তো দেখো, এখানে আছে ৭টা। তো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে গেলে তাকে আরো একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। ঠিক আছে? তো সে কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে, ক্লোরিন প্লাস ইলেকট্রন। ঠিক আছে? সো এটা কি হবে? ক্লোরিন মাইনাস আয়ন। ওকে? দেখি এই ইলেকট্রনটা কি হয় বলো দেখি? ক্লোরিন প্লাস ইলেকট্রন, Cl মাইনাস আয়ন। এখন দেখো, Cl মাইনাস মানে কি বলতো? আগে ছিল ইলেকট্রন ১৭টা, এখন একটা যোগ হয়েছে। সো মোট কতটা ইলেকট্রন হয়েছে? ১৮টা ইলেকট্রন না? তো এর কাঠামোটা কেমন হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। ওকে? দেখো, এটা কিন্তু এটা। তার মানে ২, প্রথম শেলে ২টা, পরের শেলে ৮টা, তারপরের শেলে কয়টা বলো দেখি? ৮টা। তো দেখো এখন নতুন করে কাঠামোটা কেমন হয়? এটা হবে তোমার প্লাস নিউক্লিয়াস। দেন দেখো এখানে, এখানে তো প্রথমে ২টা ইলেকট্রন আছে, ১টা ২টা, তারপরে আবার ৮টা, তারপরে হইতেছে এখানে বাইরের শেলে আবার ৮টা। ঠিক আছে? ১টা ২টা, ৩টা ৪টা, ৫টা ৬টা ৭টা ৮টা। দেখো, এটাও ক্লোরিন, এটাও ক্লোরিন। এটা শুধুমাত্র ক্লোরিন পরমাণু। আর এটা কি বলতো? Cl মাইনাস বা ক্লোরিন অ্যানায়ন। ঠিক আছে? তো দেখো, একটা ইলেকট্রন যোগ করছে, দেখো বাইরের শেলে একটা ইলেকট্রন এসে ১৮টা ইলেকট্রন হইছে। এখন এই যে ইলেকট্রন কাঠামোটা, এটা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস আর্গনের, হ্যাঁ? আর্গনের মতো লাভ করছে। সো দেখো, ইলেকট্রন ত্যাগ করতেছেও সেই ইলেকট্রন, নিষ্ক্রিয় সেই কাঠামো অর্জন করার জন্য, ইলেকট্রন সে গ্রহণও করতেছে সে ইলেকট্রন নিষ্ক্রিয় গ্যাস কাঠামো লাভ করার জন্য। তো আজকের মতো এটুকুই। আশা করি তুমি এটা সুন্দর করে বুঝতে পারছো। হ্যাঁ? না বুঝলে আমাকে জানাবা। ওকে? আল্লাহ হাফেজ।